যোধপুরের এক রাজপ্রাসাদের কোটিপতি মালকিন কেন হঠাৎ ভিখারিনীর ছদ্মবেশে শহরের ধুলোমাখা রাস্তায় নামলেন? যাঁর ইশারায় বড় বড় বিজনেস ডিল সম্পন্ন হয়, তিনি কেন নিজের পরিচয় লুকিয়ে খুঁজছিলেন এমন একজনকে যাকে চেনা সাধারণ চোখে অসম্ভব? বিরাটের জন্য কোনো রাজকন্যা নয়, বরং এই মা খুঁজছিলেন এমন এক খাঁটি হৃদয় যে সম্পদের লোভে নয়, বরং মানবতার টানে এগিয়ে আসবে। রাজস্থানের অলিগলিতে লুকিয়ে থাকা এক অবিস্মরণীয় সত্য কাহিনী আজ আপনাদের শোনাব, যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যেতে পারে। এক অসহায় বৃদ্ধা আর এক নিঃস্বার্থ শিক্ষিকার এমন এক মোড়, যা বিলাসিতার অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তৈরি হয়ে যান, কারণ আজকের এই হৃদয়স্পর্শী কাহিনীটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। এক ধনকুবের মা তার একমাত্র ছেলের জন্য আসল মনের মানুষ খুঁজতে নেমেছিলেন এক অদ্ভুত কৌশলে। তিনি সত্যিকারের বউ খুঁজতে ভিখারিনীর ছদ্মবেশ ধারণ করলেন। আর তারপরের ঘটনাবলী ছিল একেবারে অপ্রত্যাশিত এবং হৃদয়স্পর্শী। বন্ধুরা, এটি রাজস্থানের যোধপুর শহরের এক অবিস্মরণ্য সত্য কাহিনী। যোধপুরের এক অভিজাত এলাকার রাঠোর হাভেলির ছাদে রাত ৩টের সময় কোমলিনী রাঠোর একা একা বসেছিলেন। আকাশে তারকারা ঝলমল করছিল, বাতাসে একটা ঠান্ডা অনুভূতি ছিল, আর তার হাতে ধরা ছিল একটি পুরনো ছবি, তার স্বর্গগত স্বামী অজয় রাঠোরের। বয়স যখন ৬২ বছর, তখন কোমলিনী রাঠোর রাঠোর গ্রুপের চেয়ারপারসন ছিলেন। রাজস্থানে তার নাম কোনো পরিচয়ের অপেক্ষায় থাকত না। হোটেল, রিয়েল এস্টেট, টেক্সটাইল এবং এখন ডিজিটাল স্টার্টআপ, ৪টি বড় ব্যবসার মালকিন ছিলেন তিনি। কিন্তু আজ রাতে তার মনে যে ঝড় বয়ে যাচ্ছিল, তা কোনো অর্থ দিয়ে শান্ত করা যেত না। তার একমাত্র ছেলে বিরাট রাঠোর দেখতে রাজপুত্রের মতো, পড়াশোনায় অসাধারণ আর স্বভাবে অত্যন্ত বিনয়ী ছিল। সে আজ পর্যন্ত কারু সঙ্গে মন খুলে মিশতে পারেনি। গত ৩ বছরে কোমলিনী ১ ডজন মেয়েকে দেখিয়েছিলেন। বড় ঘরের মেয়ে, বিদেশ থেকে পড়া, ব্র্যান্ডেড পোশাকে সাজানো। কিন্তু প্রতিবার বিরাট একটাই কথা বলত, মা, এরা সবাই আমার সঙ্গে নয়, রাঠোর এম্পায়ারের সঙ্গে দেখা করতে চায়। বিরাট ভুলও বলেনি। কোমলিনীর মনে পড়ল গত মাসের সেই ঘটনা। এক বড় শিল্পপতির মেয়ে এসেছিল, নাম ঈশানা, বুদ্ধিমতী, সুন্দরী এবং চতুর। ডিনারের সময় সে বিরাটের চেয়ে তাদের বিজনেস পোর্টফোলিওতে বেশি আগ্রহ দেখিয়েছিল। সে এমনকি এটাও জিজ্ঞেস করে ফেলেছিল যে আপনাদের যোধপুরের হোটেল প্রপার্টি কবে এক্সপ্যান্ড হবে। বিরাট পরে মাকে বলেছিল, মা, ও আমাকে ভালোবাসত না, আমার হোটেলকে ভালোবাসত। কোমলিনী সেই রাতে অনেকক্ষণ কেঁদেছিলেন। তিনি অজয়ের ছবির সামনে হাত জোড় করে বললেন, আপনি যাওয়ার সময় বলেছিলেন যে বউ এমন আনবে যে আমাদের বিরাটের আত্মাকে বুঝবে, তার সম্পদকে নয়। আমি কথা দিচ্ছি অজয়জি, সেই বউ আমি খুঁজে বের করবই। সেই রাতেই তার মনে এক চিন্তা এলো, যা হয়তো কোনো কোটিপতির মনে আসে না। যদি আমাকে কারোর মনের আসল পরীক্ষা নিতে হয়, তবে আমাকে এমন কেউ হয়ে যেতে হবে যার জন্য পৃথিবী থামে না। এক গরিব, অসহায় বৃদ্ধা, যাকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয়। পরের দিন সকালে কোমলিনী রাঠোর তার দামি বেনারসি শাড়ি খুলে ফেললেন। হীরের দুল, মঙ্গলসূত্র, সোনার চুড়ি সবকিছু সিন্ধুকে বন্ধ করলেন। তিনি তার পুরনো কাজের মেয়ে রেখার রেখে যাওয়া এক পরিষ্কার সুতির শাড়ি পরলেন, যার রং চটে গিয়েছিল আর জায়গায় জায়গায় সুতো বেরিয়েছিল। চুলে চিরুনি পর্যন্ত করেননি। মুখে সামান্য ধুলোবালি আর ক্লান্তির মেকআপ করলেন। পায়ে ছেঁড়া চটি পরলেন। যখন তিনি আয়নায় নিজেকে দেখলেন, নিজেই চমকে গেলেন। ইনি কোটিপতি কোমলিনী রাঠোর ছিলেন না, এক ক্লান্ত অসহায় বৃদ্ধা ছিলেন, যার কাঁধ ঝুলে গিয়েছিল আর চোখে ছিল এক অদ্ভুত লাচারি। তিনি একটি পুরনো কাপড়ের থলি নিলেন, যাতে খালি বোতল আর খবরের কাগজের টুকরো ভরা ছিল। পেছনের দরজা দিয়ে বেরোলেন, যাতে কেউ চিনতে না পারে, এবং যোধপুরের সেই সব গলিতে নেমে গেলেন যেখানে আসল জীবন স্পন্দিত হয়। প্রথম ধাক্কা তখনই লাগল যখন এক অটোওয়ালা তাকে দেখে অটো এগিয়ে নিয়ে গেল। দ্বিতীয় ধাক্কা লাগল তখন যখন এক দোকানদার জল চাইলে বলল, এখানে থেমো না, ভিখারিরা অন্যদিকে যাও। কোমলিনীর চোখে জল এসে গেল।
তিনি বুঝতে পারলেন টাকা ছাড়া এই পৃথিবীর রং কত আলাদা হয়। তিনি গলিতে গলিতে ঘুরতে থাকলেন, প্রতিটি মুখ দেখতে থাকলেন, আর মানুষের ব্যবহার পরখ করতে থাকলেন। এক জায়গায় এক বাচ্চা তাকে দেখে মায়ের আঙুল আঁকড়ে ধরল, আর মা বাচ্চাটিকে টেনে নিয়ে বলল, ওদিকে যেও না, নোংরা লোক আছে। কমলিনী প্রথমবার বুঝতে পারলেন যে গরিবদের কথা তিনি তার কোম্পানির CSR রিপোর্টে লিখতেন, তাদের প্রতিদিনের জীবন আসলে কতটা কঠিন। যোধপুরের পুরানো বাজার এলাকায় একটি পুরনো 3তলা বাড়ি ছিল, সূর্য অ্যাপার্টমেন্ট। দ্বিতীয় তলার 207 নম্বর ফ্ল্যাটে থাকত তন্নি শর্মা। 25 বছরের তন্নি এক সরকারি স্কুলের শিক্ষিকা ছিল। তার বাবা 3 বছর আগে মারা গেছেন। ঘরে ছিল তার মা সরলা, যিনি অসুস্থ থাকতেন, এবং ছোট ভাই আদিত্য, যে কলেজে পড়ত। তন্নির জীবন কোনো রূপকথার মতো ছিল না। রোজ সকালে 6টায় ওঠা, মায়ের ওষুধ, ভাইয়ের টিফিন, আর তারপর স্কুল। সন্ধ্যায় বাড়ি ফিরে রান্না করা, রাতে স্কুলের হোমওয়ার্ক চেক করা। তার শাড়িগুলো সাধারণ ছিল, জুতো ছিল পুরনো, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো, যা ক্লান্তি বা কষ্টে নিভে যেত না। তন্নির স্বভাব এমন ছিল যে সে নিজে দুঃখে থাকলেও অন্যদের মুখে হাসি ফোটাত। স্কুলে বাচ্চারা তাকে সবচেয়ে বেশি পছন্দ করত, কারণ সে শুধু সিলেবাস পড়াত না, জীবনের কথা বলত। সে প্রায়ই বাচ্চাদের বলত, পড়াশোনা টাকা উপার্জনের জন্য নয়, মানুষ হওয়ার জন্য করো। আর এই কথাটি তার বাবা তাকে শিখিয়েছিলেন। সেদিন সকালে তন্নি স্কুলে যাওয়ার আগে বাজারের দিকে বেরিয়েছিল। মা রাতে বলেছিলেন যে ঘরে আটা শেষ হয়ে গেছে। তন্নির পার্সে মাত্র 500 টাকা ছিল। পুরো সপ্তাহের রেশন ওই টাকা দিয়েই আসার কথা ছিল। বাজারের একটি গলি ঘুরতেই তন্নির নজরে এক বৃদ্ধা পড়ল। সেই বৃদ্ধা কমলিনী একটি নর্দমার পাশে বসেছিলেন। তার পা মচকে গিয়েছিল, হাতে কিছু ছিল না, মুখে আঘাতের চিহ্ন ছিল, আর তিনি ধীরে ধীরে কাতরাচ্ছিলেন। আশেপাশে 4-5 জন লোক দাঁড়িয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। এক স্যুটবুট পরা লোক নাকে রুমাল দিয়ে বলল, জানি না কে, পুলিশকে ডাকো। এক মহিলা মুখ ভ্যাংচিয়ে বলল, একে ছুঁয়ো না, কে জানে কি রোগ আছে। এক দোকানদার বিড়বিড় করছিল, দোকানের সামনে থেকে হটাও একে, কাস্টমার আসা বন্ধ হয়ে যাবে। তন্নি এক মুহূর্তও ভাবল না। সে নিজের স্কুল ব্যাগটি পাশের দেওয়ালে রাখল, আর দ্রুত পায়ে সেই বৃদ্ধার দিকে এগিয়ে গেল। ভিড় চিড়ে এসে বৃদ্ধার পাশে পৌঁছাল, আর হাঁটু গেড়ে বসে পড়ল। মাসি মাসি, চোখ খুলুন, আমি আছি। তন্নির গলায় ঘাবড়ানি ছিল, কিন্তু হাত ছিল স্থির। বৃদ্ধা চোখ বন্ধ রাখলেন, কিন্তু তার বুক দুরুদুরু করছিল। এই ভিড়ের মধ্যে শুধু এই মেয়েটি এগিয়ে আসল। তিনি অনুভব করলেন যে তন্নির হাত তার কপালে ঠেকে আছে, বিনা কোনো দ্বিধায়, বিনা কোনো ঘৃণায়। কেউ কি একটু জল দিতে পারেন? তন্নি চড়া গলায় ভিড়কে উদ্দেশ্য করে বলল। আর কেউ একটা অটো ডাকুন, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ভিড়ের মধ্যে কেউ নড়ল না। সেই স্যুট পরা লোকটি হেসে বলল, এই পাগল মেয়েটি কেন নিজের সকালটা নষ্ট করছে? একে নিয়ে তুই কোথায় যাবি? এদের কাছে চিকিৎসার টাকাও থাকবে না। তন্নি তার দিকে ঘুরে তাকাল। তার চোখে আগুন ছিল, কিন্তু গলার স্বর ছিল শান্ত আর দৃঢ়। টাকার কথা পরে হবে, মানবতার কথা আগে হয়। আপনাদের লজ্জা হওয়া উচিত। রাস্তায় একজন মানুষ মারা যাচ্ছে, আর আপনারা দাঁড়িয়ে তামাশা দেখছেন। এটি শুনতেই ভিড়ের মধ্যে থেকে এক অটোওয়ালা এগিয়ে আসল। তার তন্নির কথায় যুক্তি মনে হল। বোন, নিয়ে এসো, আমি নিয়ে চলছি। তন্নি অনেক কষ্টে কমলিনীকে তুলল, আর সেই নিস্তেজ শরীরটিকে অটোর পেছনের সিটে শোয়াল। নিজেও পাশে বসল। অটোয় বসেই তন্নি নিজের ছোট পার্সটি খুলল। তাতে 500 টাকা ছিল, যে টাকা দিয়ে সপ্তাহের রেশন আসার কথা। সে 300 টাকা অটোওয়ালাকে দিল, বাকি রইল 200 টাকা। পাশের এক ক্লিনিকে ডাক্তার ভর্মা বসতেন। তিনি কমলিনীকে দেখে বললেন, ব্লাড প্রেশার লো হয়ে গেছে, হয়তো কিছু খাননি, ড্রিপ দিতে হবে আর ওষুধ দিতে হবে, 150 টাকা লাগবে। তন্নির কাছে 200 টাকা বেঁচেছিল। সে এক মুহূর্তও ভাবল না। ডাক্তারবাবু, চিকিৎসা শুরু করুন। তন্নি বাইরে এসে এক কোনায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। আজ ঘরে আটা আসবে না, সন্ধ্যায় মাকে কি বলবো? কিন্তু তারপর সে ভাবল, মা নিজেই বলেন যে যখন কারো প্রাণ বাঁচানোর সুযোগ আসে তখন থামা উচিত নয়। আর বাবা বলতেন, বেটি, নেকি করে ভুলে যাও, ভগবান সব দেখছেন। সে আবার ভেতরে আসল। কমলিনীর ড্রিপ চলছিল। তন্নি ধীরে ধীরে কমলিনীর হাত ধরল, আর নিজের ওড়না দিয়ে তার কপাল মুছে দিতে থাকল। তন্নির কাছে সেই বৃদ্ধা এক অচেনা মানুষ ছিলেন, কিন্তু তন্নি তার কাছে এমনভাবে বসেছিল যেন নিজের মায়ের পাশে বসে আছে। কিছুক্ষণ পর কমলিনীর চোখ খুলল। তিনি দেখলেন যে তন্নি তার পাশে বসে পাখা দিয়ে হাওয়া করছে। বেটি,
কমলিনী খুব দুর্বল স্বরে বললেন, তুই আমার জন্য এত খরচ করলি, তোর নিজের ঘরের কি হবে? তন্নি তার হাতটি পরম মমতায় ধরে হাসি মুখে বলল, মাঝি, টাকা আবার কামানো যাবে, কিন্তু কারোর জীবন আর আশীর্বাদ অমূল্য হয়। আমার বাবা বলতেন, নেকি করে ভুলে যাও, ভগবান সব দেখছেন। সেটি ছিল একটি বাক্য, শুধু একটি বাক্য, কিন্তু কমলিনী রাঠোরের ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার স্বামী অজয়ের গলার স্বর যেন কানে বাজল। কমলিনী, যে নিজে দুঃখে থেকে অন্যের দুঃখ হালকা করে, সে সাধারণ মানুষ নয়। তিনি তার উত্তর পেয়ে গিয়েছিলেন। ক্লিনিক থেকে বেরোনোর সময় কমলিনী কিছুটা সুস্থ বোধ করছিলেন। তন্নি তার হাত ধরে হাঁটছিল। বেটি, তুই কোথায় থাকিস? পুরানো বাজারে, মাঝি। আর কাজ? সরকারি স্কুলে টিচার। কমলিনী এক মুহূর্ত থেমে বললেন, বেটি, আমার এক দূর সম্পর্কের আত্মীয় আছে, তার একটা কোম্পানি আছে, তার একজন সৎ অ্যাসিস্ট্যান্ট দরকার। তুই কি এই কাজটা করতে পারবি? তন্নি ভাবল, তার মনে একটা দ্বিধা ছিল, সে তার চাকরি ছাড়তে পারত না। কিন্তু কমলিনী বললেন, বেটি, এটা পার্ট টাইম, বিকেলে স্কুলের পরে, আর মাইনেও ভালো। তন্নির চোখে আশা জাগল। মায়ের ওষুধ দামি, ভাইয়ের ফিস বাকি ছিল। ঠিক আছে মাঝি, আমি আসব। কমলিনী তাকে একটি ঠিকানা দিলেন, রাঠোর টাওয়ার প্যালেস রোড, এবং বললেন সেখানে সুনীলজির সাথে দেখা করতে বলবে, যে মাঝি পাঠিয়েছে। সুনীল আসলে বিরাটের পার্সোনাল সেক্রেটারি ছিল, যাকে কমলিনী আগেই সব কথা বলে রেখেছিলেন। আর সেই রাতেই তিনি ভিখারির বেশ ছেড়ে নিজের হাভেলিতে ফিরলেন এবং নিজের ছেলে বিরাটকে পুরো কাহিনী শোনালেন। বিরাট মায়ের কথা মন দিয়ে শুনল। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা ছিল। মা, সে বলল, তুমি এত কষ্ট করলে? কমলিনী হাসি মুখে বললেন, আসল হিরে খোঁজার জন্য তো মাটি খুঁড়তেই হয়। পরের দিন তন্নি স্কুল থেকে ফিরে বাড়ি গেল। মাকে ওষুধ দিল, ভাইকে রান্না করে খাইয়ে তৈরি হতে লাগল। তার কাছে সবচেয়ে ভালো একটি শাড়ি ছিল, হালকা সবুজ রঙের, যা তার বাবা তার ২০তম জন্মদিনে উপহার দিয়েছিলেন। সে সেটিই পরল। রাঠোর টাওয়ারের সামনে দাঁড়িয়ে তন্নি উপরের দিকে তাকাল। বিল্ডিংটি এত উঁচু ছিল যে বিকেলের রোদ তার কাঁচের উপর চিকচিক করছিল। সে মনে মনে বলল, বাবা দেখো আমি কোথায় এসেছি, তুমি যদি আজ থাকতে। সুনীলজি তাকে নিতে আসলেন। লিফটে যাওয়ার সময় তন্নি জিজ্ঞেস করল, স্যার, কাজ কি হবে? আপনি ওপরে গেলেই দেখতে পাবেন। ১৭ তলায় লিফট খুলল। সামনে এক বিশাল কর্পোরেট অফিস, কাঠের দেওয়াল, বড় বড় পেন্টিং আর এক জমকালো রিসেপশন। তন্নি এমন জায়গা দেখার অভ্যস্ত ছিল না। সে ধীরে ধীরে হাঁটছিল, যেন অন্য কোনো পৃথিবীতে পা রাখছে। এক অ্যাসিস্ট্যান্ট তন্নিকে একটি কেবিনের সামনে নিয়ে গিয়ে বলল, বিরাট স্যার আপনার অপেক্ষা করছেন। তন্নির বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বিরাট স্যার? সে দরজা খুলে ভেতরে গেল। কেবিনের ভেতরে এক যুবক বসেছিল, লম্বা, সরল কিন্তু গম্ভীর চেহারা। সে ফাইল দেখছিল। সে মুখ তুলে হাসল। তানভিজি, বসুন। জি, আমাকে বলা হয়েছিল যে একজন অ্যাসিস্ট্যান্টের কাজ আছে। বিরাট ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু আগে আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে। সে একটি ছবি বের করে টেবিলে রাখল। তন্নি দেখল সেটি সেই বৃদ্ধার ছবি, যাকে সে কাল ক্লিনিকে নিয়ে গিয়েছিল। সেই ক্লান্ত চোখ, সেই মলিন শাড়ি। এই তো মাঝি, যাকে আমি। ইনি আমার মা, কমলিনী রাঠর, রাঠর গ্রুপের চেয়ারপারসন। তনবীরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চুপচাপ বসে রইল। তার হাত দুটো অজান্তেই জুড়ে গেল। আমি জানতাম না, আমি কিছুই জানতাম না। তার গলা কেঁপে যাচ্ছিল। বিরাট শান্ত স্বরে বলল, তনবীজি, আপনি জানতেন না, এটাই তো আসল কথা। সে কিছুটা সামনে ঝুঁকে বলল, আপনি জানেন, আমি ৩ বছর ধরে এমন একজন মানুষকে খুঁজছিলাম, যে আমাকে আমার টাকার জন্য নয়, আমার আত্মার জন্য বুঝবে। মা আমাকে জানালেন যে তিনি অনেক মেয়ে দেখেছেন, সবাই সুন্দরী, শিক্ষিতা, পারফেক্ট, কিন্তু তাদের কারোর মধ্যেই সেটা ছিল না যা কাল আপনি এক অচেনা বৃদ্ধার জন্য করলেন। সেই ভিড়ে ১৫ জন লোক ছিল, কেউ কিছু করেনি। আপনি এগিয়ে আসলেন। তনবীর চোখ ভিজে আসল। কিন্তু স্যার, আমি তো সেটাই করেছি যা যে কেউ করত। বিরাট হাসি মুখে বলল, না তনবীজি, এটাই তো পার্থক্য। আপনি ভাবছেন যে এটা সাধারণ ছিল, কিন্তু এই পৃথিবীতে এটা একেবারেই সাধারণ নয়।
খুবই অস্বাভাবিক ছিল। সেই মুহূর্তেই দরজা খুলল আর কমলিনী ভেতরে আসলেন, এবার নিজের আসল রূপে। সিল্কের শাড়ি, হীরের দুল, শান্ত আর মহিমাময় চেহারা। তন্বী তাকে দেখে দাঁড়িয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। মাজি? কমলিনী হাসলেন আর তন্বীর দুটো হাত ধরে নিলেন। হ্যাঁ বেটি, আমিই ছিলাম সে। কমলিনী সবকিছু বললেন, কিভাবে তিনি ভিখারিনীর বেশ ধরেছিলেন, কিভাবে তিনি গলিতে গলিতে ঘুরেছিলেন, কিভাবে তিনি মানুষের অবজ্ঞা সহ্য করেছিলেন, আর তারপর কিভাবে তন্বীকে খুঁজে পেলেন। বেটি, আমি এই পরীক্ষা এই জন্য নিইনি যে আমার মানুষের উপর ভরসা ছিল না। আমি এটা এই জন্য করেছি কারণ আমি এই পৃথিবীর আসল সত্য জানি। এখানে সবাই লোক দেখানো ভালো সাজে। যতক্ষণ আমার পরিচয় জানা থাকে ততক্ষণ সবাই ভালো সাজে। যখন পরিচয় ছিল না তখনই আমি আসল মানুষ খুঁজে পেলাম। তন্বী চুপচাপ শুনতে থাকল। চোখের জল তার গাল বেয়ে পড়ছিল। তুই আমাকে তখন হাত বাড়িয়ে দিলি যখন আমি একজন দরিদ্র, নোংরা, অসহায় বৃদ্ধা ছিলাম যাকে পুরো ভিড় দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তুই আমার কপালের ঘাম মুছিয়ে দিলি। তুই নিজের ঘরের রেশন ছেড়ে দিয়ে আমার চিকিৎসা করালি। আর যখন আমি জিজ্ঞেস করলাম তখন তুই বললি টাকা আবার এসে যাবে। কমলিনীর গলা কাঁপছিল। বেটি, আমার স্বামী মারা যাওয়ার সময় আমার থেকে একটা কথা নিয়েছিলেন। তিনি বলেছিলেন, কমলিনী, বিরাটের জন্য এমন বউ খুঁজবে যে সিন্দুকের নয়, মনের দিক থেকে ধনী হবে, যে আমাদের ছেলেকে মানুষ হিসেবে ভালোবাসবে, স্ট্যাটাস সিম্বল হিসেবে নয়। আজ আমার মনে হচ্ছে আমি সেই কথা পূরণ করতে পেরেছি। তন্বী উঠে কমলিনীর পায়ের দিকে এগিয়ে গেল। মাঝি, আমি তো স্রেফ এক সাধারণ মেয়ে। কমলিনী তাকে থামালেন আর নিজের বুকে জড়িয়ে নিলেন। বেটি, সাধারণ মেয়েরাই অসাধারণ জীবন কাটায়। সেই দিনের পর কয়েক সপ্তাহ কেটে গেল। বিরাট আর তন্বীর দেখা সাক্ষাৎ বাড়তে থাকল। শুরুতে অফিসের কাজের কথা হতো, তারপর ধীরে ধীরে জীবনের কথা হতে শুরু করল। একদিন অফিসের লাঞ্চ ব্রেকে বিরাট তন্বীকে জিজ্ঞেস করল, তন্বীজি, আপনার স্বপ্ন কি? তন্বী কিছুক্ষণ ভাবল আর তারপর বলল, স্যার, আমার স্রেফ একটাই স্বপ্ন, এমন একটা পরিবার যেখানে ভালোবাসা আর শ্রদ্ধা থাকবে। আমি খুব বড় কিছু চাই না, শুধু চাই যে আমার নিজের একটা পরিচয় থাকুক আর আমি কারো উপর বোঝা না হই। বিরাট মুগ্ধ হল। আজ পর্যন্ত সে যত মেয়ে দেখেছে তারা ডিজাইনার ব্যাগ, ফরেন ট্রিপ আর লাক্সারি লাইফস্টাইলের কথা বলত, কিন্তু তন্বীর ইচ্ছাগুলো এত সরল আর খাঁটি ছিল যে বিরাটের প্রথমবার মনে হল এই মেয়েটি আমার সাথে কথা বলছে, আমার ব্যাংক ব্যালেন্সের সাথে নয়। এক অন্য সন্ধ্যায় দুজনে রাঠোর টাওয়ারের ছাদে ছিল। যোধপুরের লেকগুলো নিচে চিকচিক করছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বিরাট জিজ্ঞেস করল, তন্বী, যদি কখনো কেউ তোমাকে খুব বড় কষ্ট দেয় তবে তুমি কি করবে? তন্বী যোধপুরের লেকের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ক্ষমা করে দেব। এই জন্য নয় যে সে তার যোগ্য, বরং এই জন্য যে আমি সেই বোঝা বয়ে নিয়ে চলতে চাই না। ঘৃণা খুব ভারী হয়। বিরাট প্রথমবার অনুভব করল এই মেয়েটি শুধু ভালো নয়, সে অত্যন্ত বুদ্ধিমতী এবং গভীর। একদিন অফিসে এক বড় ইভেন্ট হওয়ার কথা ছিল, রাঠোর গ্রুপের অ্যানুয়াল গালা। সব কর্মচারীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তন্বী ঘাবড়ে গেল। তার কাছে পরার মতো কোনো ভালো ড্রেস ছিল না, আর সে চাইত না যে কারোর সামনে তাকে লজ্জিত হতে হয়। সে বিরাটকে বলল, স্যার, আমি হয়তো গালায় আসতে পারব না, ঘরে কিছু কাজ আছে। বিরাট বুঝে গেল যে আসল কারণ কি। পরের দিন অফিসে তন্বীর ডেস্কে এক বড় প্যাকেট আসলো। তাতে একটি সুন্দর মার্জিত শাড়ি ছিল, না খুব দামি না খুব সস্তা, একেবারে তন্বীর ব্যক্তিত্বের সাথে মানানসই। সাথে একটা নোট ছিল, তন্বীজি, এটি আপনার পরিশ্রমের প্রথম স্যালারি বোনাস, দয়া করে গালায় অবশ্যই আসবেন, টি রাঠোর। তন্বীর চোখে জল এসে গেল। সে বুঝে গেল যে এটি বিরাটেরই আইডিয়া ছিল। গালার রাতে তন্বী সেই শাড়িতে ভীষণ সুন্দরী লাগছিল। তার সারল্যই ছিল তার সবচেয়ে বড় সৌন্দর্য। যখন সে হলে প্রবেশ করল, বিরাটের নজর তার ওপর পড়ল। সে এক মুহূর্তের জন্য থমকে গেল। পুরো সন্ধ্যা তারা দুজনে একসাথে কাটালেন। জীবন, স্বপ্ন, মূল্যবোধ আর পরিবার নিয়ে কথা হতে থাকল। সেই রাতে বিরাট বুঝতে পারল যে তন্বী সেই মেয়ে যাকে সে খুঁজছিল। কিছুদিন পর কমলিনী তন্বীকে নিজের ঘরে ডাকলেন। বেটি, আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করতে চাই।
যদি আজ আমি তোমাকে বলি যে বিরাট তোমাকে পছন্দ করে, তবে তুমি কি বলবে? তন্নি চুপ হয়ে গেল, তার গাল লাল হয়ে গেল। মাজি, আমি আর বিরাট স্যার, দুজনের পৃথিবী তো খুব আলাদা। বেটি, আমি তোমাকে পৃথিবীর কথা বলিনি, আমি হৃদয়ের কথা বলেছি। তন্নি এক লম্বা শ্বাস নিল। গত কয়েক সপ্তাহে বিরাট তার প্রতি যে শ্রদ্ধা আর যত্ন দেখিয়েছে তা তার মনে পড়ল। মাজি, বিরাট স্যার আমাকে কখনো ছোট অনুভব করতে দেননি। যেদিন প্রথমবার তার সাথে দেখা করি সেদিন আমি এক সাধারণ মেয়ে ছিলাম, আর তিনি এক বড় ঘরের মালিক। কিন্তু তিনি আমার সাথে এমনভাবে কথা বললেন যেন আমরা সমান। এত সম্মান দেওয়ার মতো মানুষ খুব কম হয়। বিরাট স্যার আজ এক সাধারণ মানুষও হতেন, তবু আমি তাকে শ্রদ্ধা করতাম। কমলিনীর চোখ ভিজে আসল। এই উত্তরটাই তো আমার দরকার ছিল। বিরাট তন্নিকে প্রপোজ করল। কোনো বড় ইভেন্ট ছিল না, কোনো দামি রেস্টুরেন্টও ছিল না। সে তন্নিকে সেই পুরনো ইমারত, সেই ক্লিনিকের বোর্ড, সেই গলিতে নিয়ে গেল। তন্নি, বিরাট বলল, আমি তোমাকে এই জন্য বিয়ে করতে চাই না যে তুমি পারফেক্ট। আমি এই জন্য বিয়ে করতে চাই কারণ তুমি খাঁটি। এই পৃথিবীতে যেখানে সবকিছু লোক দেখানো, সেখানে তোমার সারল্য এক ফালি টাটকা বাতাস। আর যখন তুমি এই রাস্তায় এক অজানার সাহায্য করলে, বিনা কোনো আশায়, বিনা কোনো স্বার্থে, সেই দিন আমি বুঝে গিয়েছিলাম যে তোমার মতো মন এই পৃথিবীতে খুব কম আছে। তন্নির চোখে জল এসে গেল। বিরাট, আমার ঘরে মা আছেন, ভাই আছে, অনেক দায়িত্ব আছে। বিরাট তন্নির কথা মাঝপথে থামিয়ে দিল। তোমার দায়িত্ব এখন আমাদের দায়িত্ব। তন্নি বিরাটের চোখের দিকে তাকালো। সেখানে কোনো লোক দেখানো ভাব ছিল না। হ্যাঁ, বিয়ের প্রস্তুতি কমলিনী নিজেই সামলালেন। তিনি সবকিছু সাধারণ রাখলেন, কিন্তু তাতে মন ছিল ভরপুর। তন্বীর মা সরলার প্রথমবার কোনো বড় ঘরে যাবার ভয় ছিল। বছরের পর বছর অভাব তাকে শিখিয়েছিল যে ধনীরা গরিবদের সমান মনে করে না। কিন্তু যখন কমলিনী নিজে তাদের ছোট ঘরে এসে তার পা ছুলেন আর বললেন, ভাবিজি, আপনার মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, আজ থেকে ও আমারও মেয়ে, আর আপনি আমার বড় বোন, তখন সরলা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তন্বীর ভাই আদিত্য, যে সবসময় দিদির কষ্ট দেখে মনে মনে কাঁদত, সেই দিন প্রথমবার হাসল। বিয়ের দিন তন্বী যখন কোণে সেজে তৈরি হল, তখন তাকে রূপকথার রাজকুমারীর মতো লাগছিল। কমলিনী নিজেই তাকে সাজিয়ে দিলেন, তার চুলে ফুল গুজে দিলেন, কপালে টিপ পরালেন, আর ধীরে ধীরে কানে কানে বললেন, বেটি, আজ থেকে তুমি স্রেফ আমার বউ নাও, আমার মেয়ে। আর মনে রেখো, তোমার আসল ধন তোমার মনে আছে, সিন্ধুকে নয়। বিয়ের পর তন্বীর আঠর পরিবারে শুধু একটা জায়গা নিল না, সে এক নতুন আলো নিয়ে আসলো। সে খুব ভরে উঠত, ঘরের বড়দের শরীরের খবর নিত, কর্মচারীদের সাথে সম্মানের সাথে কথা বলত, কারণ সে জানত পরিশ্রমের কষ্ট কী। সে একটি চ্যারিটি শুরু করল, যোধপুরের মেয়েরা, যেখান থেকে সে গরিব মেয়েদের পড়াশোনার জন্য স্কলারশিপ দিত। যখন মানুষ জিজ্ঞেস করত, তন্বীজি, আপনি এত কেন করেন, সে হাসি মুখে উত্তর দিত, কারণ আমি নিজে সেই দিনগুলো দেখেছি যখন সাহায্যের সবচেয়ে বেশি দরকার ছিল, আর কেউ আসেনি। আমি চাই না অন্য কেউ সেই একাকিত্ব অনুভব করুক। বিরাট যখনই অফিসে ক্লান্ত বোধ করত, তন্বী এক কাপ চা নিয়ে আসত আর পাশে গিয়ে বসত। তাকে বড় বড় ভাষণ দিত না, শুধু সাথে থাকত, আর তার থাকাটাই যথেষ্ট ছিল। একদিন বিরাট মাকে বলল, মা, তুমি এই যে ভিখারির পরীক্ষাটা নিয়েছিলে, সেটা পাগলামি ছিল নাকি বুদ্ধিমতী? কমলিনী হাসলেন, বেটা, যখন আসল সোনা চিনতে হয় তখন তাকে আগুনেই ফেলতে হয়। কিছু বছর পর বিরাট আর তন্বীর যখন সন্তান হল, তখন কোমলিনী তাদের সেই পুরো গল্পটি শোনালেন। কিভাবে তিনি ময়লা শাড়ি পরেছিলেন, কিভাবে তিনি জল পাননি, কিভাবে এক মেয়ে তার হাত ধরেছিল যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল। বাচ্চারা জিজ্ঞেস করল, ঠাম্মা, তুমি এত কষ্ট কেন করলে? কোমলিনী তার নাতনির কপালে হাত রেখে বললেন, বেটা, আসল জিনিস সবসময় কষ্ট করেই পাওয়া যায়। যা সহজে পাওয়া যায় তা বেশি দিন টেকে না। তোমার মায়ের মতো মন এই পৃথিবীতে খুব কম আছে, আর তাকে খোঁজার জন্য একটু কঠিন রাস্তা বেছে নিতে হয়েছিল। তন্বী সেখানেই বসেছিল, সে কোমলিনীর হাত ধরে নিল। দুজনের মধ্যে কোনো কথা হলো না, কিন্তু যা ছিল তা যে কোনো শব্দের চেয়ে বড় ছিল। সেই বছর যোধপুরের দীপাবলি খুব স্পেশাল ছিল। রাঠর হাভেলিতে প্রথমবার তন্বী প্রদীপ জ্বালাল। সে ঘরের প্রতিটা কোণায় প্রদীপ রাখল, বড় ঘরের পাশাপাশি কর্মচারীদের ঘরের সামনেও। যখন কেউ জিজ্ঞেস করল, বৌলানি, এখানেও কেন প্রদীপ? তন্বী হাসি মুখে বলল, আলো সবার জন্য হয়, শুধু বড় ঘরগুলোর জন্য নয়। কোমলিনী সেই দৃশ্য দূর থেকে দেখলেন, তার চোখ ভিজে আসল। তিনি মনে মনে অজয়কে বললেন, দেখলেন তো, আমি কথা পূরণ করেছি।
তন্মী সেই দীপাবলিতে আরও একটা কাজ করল যা কেউ ভাবেনি। সে রাঠর গ্রুপের সব কারখানায় কাজ করা মজুরদের বাচ্চাদের জন্য একটা ছোট পার্টির আয়োজন করল। বাচ্চাদের জন্য মিষ্টি, জামাকাপড় আর বই। যখন বিরাট জিজ্ঞেস করল এই আইডিয়া কোত্থেকে এলো, তন্মী বলল, আমি সেই বাচ্চাদের চিনি, আমি নিজেও তাদের মধ্যে একজন ছিলাম। বিরাট সেই রাতে অনেকক্ষণ তন্মীকে দেখতে থাকল। সে ভাবল, মা ঠিকই বলেছিলেন, সোনার মতো মনের কথা বাবা বলতেন, কিন্তু এ তো হিরে বেরোল। একবার রাঠোর গ্রুপে এক বড় ব্যবসায়িক সংকট আসল। এক পার্টনার ধোঁকা দিল, আর বিরাটের বড় ক্ষতি হল। সেই রাতে বিরাট খুব বিষণ্ণ ছিল। সে অনেকক্ষণ নিজের ঘরে বসে রইল। তন্বী চা নিয়ে আসলো, কিছু বলল না, শুধু পাশে বসল। বিরাট বলল, তন্বী, আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। তন্বী তার হাতটি ধরল। ভুল সবারই হয়, কিন্তু যে এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় সেই জেতে। বাবা বলতেন, নদী পাথরে ধাক্কা খেয়ে থেমে যায় না কারণ সে দুর্বল নয়, বরং সে এগিয়ে যায় কারণ সে জানে রাস্তা বানানোই তার কাজ। বিরাট তন্বীর দিকে তাকালো। তুমি সব সময় সঠিক কথা বলো। না, তন্বী হাসল। আমি শুধু শুনি, আর বাবার থেকে যা শুনেছি সেটাই বলে দেই। সেই রাতে বিরাটের ঘুম খুব ভালো হলো। বছরের পর বছর সময়ের সাথে সাথে তন্বী রাঠোর পরিবারের পরিচয় হয়ে উঠল। লোকে বলতো, রাঠোর গ্রুপের টাকা তো আগে থেকেই ছিল, কিন্তু আত্মা এখন এসেছে। তন্বীর সেই চ্যারিটি যোধপুরের মেয়েরা কয়েক বছরেই শত শত মেয়ের জীবন বদলে দিল। অনেক মেয়ে যারা পড়াশোনা ছেড়ে দিতে বসেছিল তারা স্কলারশিপ পেল। অনেকের বিয়ে ছোটবেলায় হওয়ার কথা ছিল, তাদের আবার স্কুলে পাঠানো হলো। যখন একজন সাংবাদিক তন্বীকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি এর প্রেরণা কোত্থেকে পেলেন? তন্বী এক মুহূর্ত থেমে বলল, একদিন আমার কাছে মাত্র 500 টাকা ছিল, আর আমি এক অজানার জন্য সেটা খরচ করে দিয়েছিলাম। সেই দিন আমি বুঝতে পারলাম, দেওয়ার মধ্যে যে শান্তি আছে, পাওয়ার মধ্যে তা কখনো থাকে না। সেই ইন্টারভিউ পরের দিন খবরের কাগজে ছাপা হলো। কমলিনী সেই কাগজটি কেটে অজয়ের ছবির পাশে রেখে দিলেন। বন্ধুরা, আসল প্রাচুর্য ধন দৌলতে নয়, বরং মানুষের মনে আর তার কর্মে থাকে। কমলিনী রাঠোরের কাছে সবকিছু ছিল, টাকা, প্রতিপত্তি আর ক্ষমতা, কিন্তু তার এমন এক বউ দরকার ছিল যে তার ছেলেকে তার ব্যক্তিত্বের জন্য গ্রহণ করবে, তার সম্পত্তির জন্য নয়। সেই জন্য তিনি নিজেকে একজন গরিব ও অসহায় মহিলা হিসেবে তুলে ধরেছিলেন, যাতে তিনি মানুষের আসল রূপ দেখতে পান। ভিড়ে অনেক লোক ছিল, কিন্তু কেউ সাহায্য করেনি। একমাত্র তন্বী বিনা কোনো স্বার্থে তার সহায়তা করেছিল, যদিও তার নিজের সম্বল সীমিত ছিল। এটি প্রমাণ করে যে সত্যিকারের মানবতা সেটাই যা বিনা লাভে বা বিনা পরিচয়েও অন্যের সাহায্য করে। তন্বীর ব্যবহার এটি প্রমাণ করে যে ভালো সংস্কার, দয়া আর করুণা যে কোনো বাহ্যিক পরিস্থিতির চেয়ে বড় হয়। গল্পটি এটিও বলে যে যে ব্যক্তি অন্যের দুঃখ বোঝে আর সাহায্য করে, সেই জীবনে সত্যিকারের সম্মান আর খুশি পায়। শেষ পর্যন্ত তন্বী তার ফল পেল, একটি ভালোবাসার পরিবার আর সম্মানজনক জীবন। সেই জন্য আমাদের সবসময় মনে রাখা উচিত যে সততা, সত্য আর দয়াই জীবনের সবচেয়ে বড় মূলধন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, নিজের পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্টে জানান যে আপনি কোন শহর বা গ্রাম থেকে এই গল্পটি দেখছেন। আমরা আপনার প্রতিটি কমেন্ট পড়ি আর রিপ্লাইও অবশ্যই করি। আর এমন সব মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের আর আপনজনদের খেয়াল রাখুন। জয় হিন্দ।